খোলাখুলি এসব বলবেন না, এসব বললে বিপদে পড়বো। এই যে একটা ধরেন একটা মানে অযথা ভয়, ভারতের জুজুর ভয়, ভারত আমাদের কিচ্ছু করতে হবে। স্যার এই জায়গাটা আমরা বলি যে আগের রেজিম থেকে আমাদের মাথার মধ্যে স্যার এক ধরনের ভীতি ভারত সম্পর্কে, বা ভারত যে আমাদের উপরে বিশাল একটা শক্তি, এটা ঢোকানো হয়েছে। বাট স্যার ভেরি আনফর্চুনেটলি আমাদের সেনাবাহিনী বা আমাদের বিমান বাহিনী নিয়ে তাদের বীরত্ব বা তাদের সাহসিকতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নাই, আপনার মনেও নাই, এবং বাংলাদেশের মানুষের মনেও নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে বা আশঙ্কা জায়গাটা হচ্ছে, পার্শ্ববর্তী দেশের অনুগত যেসব চরেরা হাসিনার আমলে ঢুকেছিল, তারা কিন্তু এখনো অনেক জায়গায় বহাল তবিয়তে আছে। তারাই কিন্তু একটা ভালো উদ্যোগকে ফয়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। তারাই বাংলাদেশের নিরাপত্তার মানে কি বলবো ঝুঁকির জন্য যথেষ্ট। সেই জায়গাটা অর্থাৎ সরকারের তো মাত্র 3 মাসের কাছাকাছি বয়স নতুন তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, তো এই সরকারের আন্তরিকতা বা স্ট্রেংথ আমরা বুঝতে পারবো যদি এই তিস্তা চুক্তি বা লালমনিরহাটের এয়ারপোর্ট বা ধরেন যে মিলিটারি বেসটা ফেনীগঞ্জে ওইখানে করার যে প্ল্যানটা চলছিল, এগুলো যদি কন্টিনিউ থাকে আমরা বুঝতে পারবো যে সরকার সঠিকভাবে সাহসিকতার সঙ্গে মোকাবেলার চেষ্টা করছে। কিন্তু শত্রুপক্ষের ধরেন ভারতকে আমি শত্রু বলতে চাই না, আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের সম অধিকার বা সমমর্যাদার যেই সম্পর্ক সেটি নিশ্চিত করার জন্য আপনি বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আর্মি, সশস্ত্র বাহিনীর ভেতর থেকে সেই ফেউগুলো আপনি দাঁড়াবেন কিভাবে, সেই জায়গায় কনক আপনাকে আমি আশ্বস্ত করছি, আমার মনে হয় আপনি একটু সিনিক্যাল, নেগেটিভ থিঙ্কিং এ বেশি আশ্বস্ত হচ্ছে। আমি অবশ্য আগে এরকম আপনার মতো আমিও ভাবতাম, আমার মনে হয় এখন আমি আশাবাদী এই জন্য যে আপনি যেমন লালমনিরহাটের ব্যাপার নিয়ে ক্রিটিক্যাল, লালমনিরহাট কিন্তু সত্যি ডেভেলপ হচ্ছে। লালমনিরহাটের এয়ার ফোর্সের বিশাল বিনিয়োগ সামনে রয়েছে, এবং আমি খুব একটা অবাক হব না চীন একটা বড় হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেবে। এসব ব্যাপারে আমাদের স্ট্রিক্ট গোপনীয়তা বজায় রাখতে হয়, কেননা ভারতীয়রা। আর আপনি যেটা বলছেন যে লালমনিরহাট হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বলিক হাব, এটা কোনো দিনই এভাবে অবহেলায় পড়ে থাকার প্রশ্নই ওঠে না। বগুড়া, সৈয়দপুর, ঠাকুরগাঁও এগুলো তো ডেভেলপ করা হচ্ছে, এবং আমাদের এখন এই ডেভেলপমেন্ট প্রসেসে যদি চীনের সাথে যে প্রক্রিয়াটা এখন অনেক বাধার পরে সামনে চলে আসছে, একবার চীনের যদি কনফিডেন্স লেভেল হাই হয়, দেন মানি শুড নট বি এনি প্রবলেম। আমাদের ডোকলামে চীনের যে ক্যাপাবিলিটি তারা ডেভেলপ করছে, আপনি জানেন ডোকলাম একেবারে ঠিক সবচেয়ে কাছে চাইনিজ টেরিটরি, বাংলাদেশের বর্ডার থেকে হার্ডলি 130 মাইল, এবং ডোকলামে ভারতীয় সেনাবাহিনীর সাথে চীনের কনফ্রন্টেশন হয়েছে, এবং ভারত খুব সেন্সিটিভ। নেপাল কোথায় এগিয়ে গিয়েছে চীনের সাথে রেলওয়ে কানেকশন করতে, ভুটান আলাদাভাবে চীনের সাথে কথা বলে। ভারত যতই দাবি করুক, বাংলাদেশ তো এই যে ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ নেভাল এক্সারসাইজ অনেক দেশ গেছে, শ্রীলঙ্কাও গেছে, বাংলাদেশ যায়নি। বাংলাদেশ না যাওয়াটাই আমি মনে করি ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন যে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক হবে, সেখানে যে নিরাপত্তা প্রশ্নে আমরা যে একে অপরের শত্রু, মিত্র হওয়া সম্ভবই না, কেননা ভারতের টেরিটোরিয়াল অ্যাম্বিশনস রয়েছে। নর্থ ইস্টকে তারা নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশের উপরে তাদের একটা সামরিক প্রভাব রাখা তারা মনে করে অনিবার্য। এই ধারণা যেটা হাসিনা গিফট করেছে ভারতকে, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হলে অবশ্যই আমাদের লালমনিরহাট ডেভেলপ করতে হবে। আমাদের দেশে আপনি বলছেন যে এই ভারতীয়পন্থী লোকেরা আমলাতন্ত্রে রয়েছে সব, আপনি নিশ্চয়ই এটা অবগত রয়েছেন, কয়েকদিন আগে 12 জন সিনিয়র আমলা অফ হাই কোয়ালিটি তারা পাকিস্তানে গিয়েছে, লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে তারা 3 সপ্তাহ কাটাবে, এবং বাংলাদেশের সাথে এই যে আঞ্চলিক সহযোগিতা, জিওপলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক সম্পর্কগুলো, এখানে সিভিল প্রশাসনের যারা এখন ডিসিশন মেকিং লেভেলে চলে যাবে, তারা ক্রমশ যে এই পাকিস্তানের সাথে একটা হবে, যোগাযোগ হবে। এখন পাকিস্তানের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন, এই বন্ধন টন্ধন, তারা আমাদের 71-এর সব শত্রু ছিল, সবই সত্যি, কিন্তু তারপরেও ভূরাজনৈতিক বাস্তবতা আমাদের আজকের যে দৃষ্টিভঙ্গি তা হচ্ছে এই যে পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে আমরা সম্পর্কের দূরত্ব অনেকাংশে অনেকখানি কমিয়ে ফেলতে পারি। আপনি জানেন পাকিস্তান কতখানি গুরুত্বপূর্ণ। এই যে ভারত একজন ওয়েস্টার্ন জার্নালিস্ট পয়েন্ট আউট করছে যে যেখানে পাকিস্তান টেররিস্ট স্টেটের ইমেজ থেকে বের হয়ে এসে আজকে তারা আন্তর্জাতিক কূটনীতির শীর্ষ পর্যায়ে নেগোসিয়েট করছে, এবং শুধুমাত্র তাই না, ক্ষেত্র বিশেষে ইরানের পক্ষ নিয়ে আমেরিকার সাথে আর্গিউ করছে। এই ধরনের যখন পাকিস্তান কূটনৈতিক দক্ষতা এবং তার সামরিক সামর্থ্য প্রমাণ করে, সেখানে ভারত কি করছে? ভারতের একমাত্র অবসেশন হচ্ছে বাংলাদেশকে কিভাবে করদরাজ্য করবে। 80% অফ ইন্ডিয়ান মিডিয়া খালি সারাক্ষণ বাংলাদেশ এইটা করে এইটা করে, জঘন্য এদের দৃষ্টিভঙ্গি, এটা যে কতখানি ওদের সেলফ ডিস্ট্রাকটিভ, কোনো এটা কখনো পারবে না। তো আমাদের দেশের লোকেরা যারা বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে ভারতের, তারা পারে নাই। গত 1 বছর ছিল শ্রেষ্ঠ সময় তাদের, এবং এই যে যারা আওয়ামী লীগের নেতারা কিভাবে কথা বলতো যে এই তো ফিরে আসছি, বীরের বেশে ফিরে আসছি, শুভেন্দু যেই কথা বলে, এই যে কত বড় একটা গর্ধ। আমার মনে হয় সে নিশ্চয়ই তার অতীত বাস্তবতায় ফিরে যেয়ে একটা হেলদি চিন্তাধারায় আসবে, কারণ একটা সময় ছিল সে কিন্তু মমতা ব্যানার্জির রাইট হ্যান্ড ছিল,
শুভেন্দু মমতাকে অত্যন্ত লয়ালি, ঠিক যেমন ওই যে আমরা বলি যে শয়তান কেন শয়তান হয়েছে, শুভেন্দু যখন দেখলো যে তাকে বাদ দিয়ে মমতা তার এই ভাতিজা, এই ছোকরা, যে তার নাম যেন কি, মুখোপাধ্যায়, মুখার্জি, তার ভাগ্নে ভাগ্নে অভিজিৎ নাকি যেমন নাম স্যার, কিছু বলে হ্যাঁ, গেছিলাম। অভিজিৎ ব্যানার্জি। আজকে আপনি যদি দেখেন অভিজিৎ ব্যানার্জি যে কি অস্বাভাবিক মাত্রায় মমতার ব্যাকিং পেয়েছে, তার বাড়ি 13 জন চেয়ার গুনে দেখালো, 13টা পুলিশ অফিসার থাকে, ভিতর থেকে ক্রেন দিয়ে বিরাট সরঞ্জাম বার করছে আজকে ভারতীয় পুলিশ, যে এইসব সরঞ্জাম রাখা হয়েছে ভিতর থেকে সিকিউরিটি মনিটরিং করতে। সে যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য বন্ধ করে রাখা হতো, কোনো ট্রাফিক মুভমেন্ট থাকবে না। এগুলো কিন্তু আগে কেউ মুখ খুলে নাই। মমতার যে ডিজেনারেশন এত মাত্রায় হতে পারে, এবং এই শুভেন্দু, না আমি বলি ওই যে তার যে ভাগ্নে, সে আজকে তৃণমূলের সিনিয়র লিডাররা, তারা রবীন্দ্র ঘোষ, তারপর মালদার মনিরুল ইসলাম, আরো বেশ কয়েকজন, তারা সবাই মুখ খুলেছে, বলে যে মমতার পতনের একমাত্র কারণ হচ্ছে এই এই তার ভাগ্নে, তার সে প্রভুভৃত্য সম্পর্ক গড়ে তুলেছিল তৃণমূলের সিনিয়র লিডার থেকে, সবাইকে বাদ দিয়ে সবাইকে অপদস্থ করে ওই তার জেনারেশনের ছেলে। মমতা কিভাবে এগুলো অ্যালাউ করলো? মমতার উচিত ছিল প্রথমেই শুভেন্দুকে সামনে এনে রাইট হ্যান্ড হিসাবে যদি রাখতো, আজকে কিন্তু ভারতে এই বিজেপির এই উত্থান এভাবে হয়তো নাও হতে পারতো। এটাই বলা হয়। স্যার আমি একটু অ্যাড করতে চাইছি স্যার, মানে মমতার সাথে স্যার আমাদের হাসিনার কিছু কিছু জায়গায় অনেক মিল আছে। এই জাতীয় অনেক তথ্য আমি এখন পাচ্ছি, যেটা আপনি তার ভাস্তের ব্যাপারে বললেন, সে একরকমের মানে চাষের রাজত্বকে হেল্প করছিল। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আমি আসলে স্যার নেগেটিভলি ভাবছি না, আমি নেগেটিভ বিষয়গুলোকে সামনে আনছি একটা পজিটিভ আউটকামের জন্য, কারণ এই বিষয়গুলো আছে। এবং স্যার ধরেন ভারতের রাজনীতির যে জায়গাটা, শুভেন্দুদের যে বক্তব্য বা হাসিনার, স্যার আপনি কি মনে করেন যে স্যার হাসিনার মিনিমাম কোনো পসিবিলিটি যদি থাকতো ক্ষমতায় থাকা, সে পালা যেত এভাবে? তো শুভেন্দু যে কথা বলছে হাসিনার পক্ষ নিয়ে, সে বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে, হাসিনার কারণেই হয়ে গেছে। 47-এ যে পার্সেন্টেজ ছিল, 2024-এ এসে সে পার্সেন্টেজ তার 3 গুণ মাত্রায় বেড়ে গেছে, মানে ভারতের সাথে, ভারতের আচরণে, হাসিনার আচরণে। তো সেই জায়গাটা এখন শুভেন্দু যদি বলে হাসিনাকে ফেরত পাঠানো হবে, সেলিউট দিয়ে নিতে হবে, আরে হাসিনা কোন প্রেক্ষিতে পালাই গেছে? তোমরা এরা আসলে রাজনীতি করে নাকি মানে কিছু নেশা টেশা করে? এটা নিয়ে মুশকিল। এবং স্যার মানে আমাদের যে আশঙ্কা, যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা কাজ করতে চাই যেন সরকারের নজরে আসে, নীতি নির্ধারকদের নজরে আসে, যেন তারা আগাম প্রস্তুতি নিতে পারেন। তো এখন ধরেন স্যার বর্তমান সরকারের তো প্রায় 3 মাস হতে চললো, আপনি কিভাবে দেখছেন এই সরকারের যে কার্যক্রম বা এই সরকারের যে ম্যাচুরিটি? আপনি জিয়াউর রহমান সাহেবের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আপনার কাজের অভিজ্ঞতা আছে, এবং আপনি রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তো সবকিছু মিলিয়ে এই 3 মাসের এই সরকারকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, বা উনি ভালো কিছু করতে চাচ্ছেন এটা স্পষ্ট, একটা ভিন্ন ধারা আনতে চাচ্ছেন এটা স্পষ্ট। কিন্তু তার যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন মন্ত্রিসভায়, তার যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন বিভিন্ন জায়গায়, তাদের কার্যক্রমকে আপনি কিভাবে দেখেন? তারেক রহমান যেটা ভাবছেন, তারা কি সেটি বাস্তবায়ন করতে সক্ষম? না, আমি এবং আমার মতো আরো অনেকেই একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড। আমরা এই আউটকাম ভাবিনি, এবং যেটা রিউমার এবং অনেকাংশেই হয়তো সত্যতা রয়েছে, সেটা হচ্ছে ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেটা প্রথমে ঠিক মতো ভোট হয়েছে, কিন্তু পরের দিকে কাউন্টিং এর সময় একটা স্টেজে যে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ইনএভিটেবলি আগামী দিনে সামনে চলে আসবে। যেভাবে এই সংসদকে চালানো হয়েছে এই গভর্নমেন্টের দ্বারা, সেটা অত্যন্ত লজ্জাজনক। এবং এইটা হাসিনার সংসদ যেভাবে চলেছে, আমার কাছে মনে হয়েছে তাই। তারেক রহমানের জন্য এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে এটা নিশ্চিতভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে ভারত তার রক্ষাকর্তা হতে পারে না, ভারত কখনো তার বন্ধু হতে পারে না। তার মা যেমন এটা খুব ভালো করে বুঝেছিল যে এই ভারত আর পাকিস্তানের ভিতর পাকিস্তানের ইন্টেলিজেন্সের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন, তারেকের এটা বুঝতে হবে, তারেক রহমানকে। আইএসআই মাস্ট প্লে ইম্পর্টেন্ট রোল। কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে এয়ারফোর্সের ভিতরে ভারতীয় অনুচররা ঢুকে, এই ঢুকে তারেককে নাকি হত্যা করার মতো একটা ষড়যন্ত্র, এবং এটা আইএসআই কিন্তু ডিটেক্ট করেছে। এটা ভুলে গেলে চলবে না যে পাকিস্তানের আইএসআই নিয়ে এখানে এই ভারতপন্থীদের নানা রকমের ষড়যন্ত্র তত্ত্ব, এমন আজে বাজে সব। অথচ এই ইন্টেলিজেন্স এজেন্সিটা ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকা আইএসআই কে সম্পূর্ণভাবে বিশ্বাস করে তার এই সামরিক নিরাপত্তার ইন্টেলিজেন্স এনে দিতে। আমি মনে করি তারেক রহমানের উচিত হবে এই যে নীতি এখন পারসিউ করছে, কোনোভাবেই এই ভারতপন্থী এবং ভারতের একটা পাচাটা কুকুর, আমি শব্দটা আমি ইউজ করতে চাই না, এখানে যদি থেকে থাকে, এদেরকে আস্থায় নেয়া, বিশ্বাস করা, এটা তার জন্য আত্মঘাতী হবে। এবং এখন পর্যন্ত আমি দেখিনি যে সংসদে এমন ভাবে কোনো আচরণ। আমার কাছে যেটা মনে হয়, যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে জামাতের সাথে এখনো ছাত্র নেতৃত্বের একটা অত্যন্ত মেধাবী অংশ তারা কিন্তু রয়েছে। এই যে এই জামাতের যে চিফ হুইপ নাহিদ,
তার বক্তৃতা শুনেছেন? অসাধারণ। এবং ওই ভণ্ডগুলো বিএনপিতে যে ঢুকেছে কতগুলো, এগুলা সব আপনি এদের নাম করবো না, আমার মনে হয় সবাই জানে যে বিএনপির ভিতরে ভণ্ডামি করা, সংসদে যে ক্লাউনের মতো কথা বলা, আরেকজন নিজেকে বিরাট এক উকিল হিসাবে নিজেকে জাহির করা, নিজেই নিজেকে মনে করে যে তার মতো জ্ঞানী আর নাই, অথচ কোথাও ইয়ে নেই। এই ধরনের বস্তুদেরকে যত তাড়াতাড়ি তারেক রহমান ডিসকার্ড করে এবং বিএনপির সংস্থ থেকে বের করে এবং বিএনপিকে ফেরত আনতে হবে যারা অনুগত ছিল, যেমন এই যে ধরেন আসাদুজ্জামান রিপন, তারপর আরো অনেকে রয়েছে লয়াল যারা অনেক ইয়ে করেছে, তাদেরকে নিয়ে তারেক রহমান আবার বিএনপিকে অর্গানাইজ যদি না করে, তাহলে কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি দিন এই সরকার টিকে থাকবে। আমার মনে হয় তখন আবার এবং স্যার ধরেন আমরা যেটা দেখছি যে আমরা তো ধরেন সংসদে আমাদের জুলাই সনদের ব্যাপারে, জুলাইয়ের ব্যাপারে তারেক রহমান সাহেব কিন্তু বেশ কয়েকবার বলেছেন যে জুলাই সনদ যেটাতে আমরা স্বাক্ষর করেছি, আমরা দাড়ি, কমা, সেমিকোলন সহ অক্ষরে অক্ষরে আমরা পালন করব, তাই না? তো এই কথাটা ধরেন মানে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এরকম একটা প্রতিশ্রুতি বা ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অধিকাংশ মানুষ, কতিপয় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু জুলাই বিপ্লব এবং জুলাই সনদের সঙ্গে লাইন। তো সেই জায়গাটা আমি আপনাকে একটু দেখাই। মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা। এবং এই যে কথাটা আমরা যেটা খালাদুল সাহেব যেটা বললেন, আপনি কি মনে করেন যে এটা রাজনৈতিক কোনো কথা হলো? বিএনপিকে রাজনৈতিক ভাবে সাধারণ মানুষ বা অন্যান্য দল আর বিশ্বাস করবে এবং বাংলাদেশের মহাসচিব সহ সবাই এটাকে স্বাগত জানাচ্ছে হাততালি দিয়ে, টেবিল চাপড়ে। তো এটাই হচ্ছে এরা কি ব্লাইন্ডলি না বুঝে এ ধরনের ইয়ে করছে। আমার মনে হয় বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এটা শ্রেষ্ঠ বিশ্বাসঘাতকতা, শ্রেষ্ঠ বিশ্বাসঘাতকতা। এই লোককে শুধু বহিষ্কারই করা উচিত না, হি শুড বি ট্রাইড, সামারিলি ট্রাইড ইন এবং এটা সুস্পষ্ট করে দেওয়া উচিত যে বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় এই জুলাই বিপ্লবের যে গুরুত্ব কতখানি সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এটা সারা জাতি একেবারে স্টান্ড হয়ে গিয়েছে। এটা তো বিএনপির পুরো পলিটিক্সকেই ধ্বংস করে দিচ্ছে। এবং এইখানে যদি বক্তব্যটাকে একেবারে হালকা করে দিচ্ছে, প্রধানমন্ত্রী যা বলছেন একেবারে বিপরীত। এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না। এবং আমার মনে হয় না যে এটা কিভাবে একটা স্বাভাবিক মানুষ এইভাবে, এটা তো নিজেই নিজেকে আত্মহত্যা করার মতোই। এবং আমার মনে হয় না যে বিএনপি খুব একটা ভালো হবে। এক একটা দিন, এক একটা প্রহর কিন্তু বিএনপির ক্ষতি আরো বাড়ছে। কেননা এই ধরনের অবস্থান নেওয়া মানে হচ্ছে বিএনপির রাজনীতিকে একেবারে কুড়ল দিয়ে মারা। এর ফলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে ওই আওয়ামী লীগ এবং ভারত। এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন শুভেন্দু অধিকারী আবার যদি চিফ মিনিস্টার হয়, আজকে রাতে 12টার মধ্যে শোনা যাচ্ছে যে মমতা মুখার্জিকে নাকি বরখাস্ত করা হবে, কারণ সে রিজাইন করবে না। সে মনে করে যে সে এখনো প্রাইম মিনিস্টার হিসেবে রয়েছে এবং শনিবার পর্যন্ত এই যে ওথ টেকিং হবে, এই সময়টুকুটা কিভাবে হবে? শোনা যাচ্ছে যে গভর্নরস রুল ইয়ে করা হবে, অ্যাডপ্ট করা হবে এবং এইখানে ইন্ডিয়াতে এই আবার কি নাটকীয় কিছু পরিবর্তন হয় কিনা সেটা আমরা বলতে পারি না। তবে ডেফিনেটলি বাংলাদেশের জন্য এখন এই যে একটা ক্রিটিক্যাল সময় আমরা অতিবাহিত করছি, এই ক্রিটিক্যাল সময়টা আমার মনে হয় যে ওই যে জুলাই বিপ্লব যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের পার্লামেন্ট, এটা দিয়ে কি হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। একটা নিষ্পত্তি হতে হবে এবং সেই নিষ্পত্তিটা আমি আশা করবো যেন সেখানে কোনো ব্লাডশেড না হয় এবং শান্তিপূর্ণভাবে একটা মানুষ বুঝতে পারে তার আনুগত্যের সীমাবদ্ধতা এবং নিজেকে সরিয়ে নেয়। আমি নাম বলবো না, তবে এই রিয়েলাইজেশন যদি না হয়, তাহলে কিন্তু একটা মানে সেই পুরনো ডিক্টেটোরিয়াল অ্যান্টি জুলাই মুভমেন্ট যদি সামনে চলে যায়, কারণ এমন এমন বিষয় রয়েছে, জুডিশিয়ারির ফ্রিডম, ফুল ফ্রিডম, এখানে তো কোনো কম্প্রোমাইজ হতে পারে না। তারপর প্রধানমন্ত্রীর যে টেনিয়র থাকবে 2 টার্মের বেশি থাকবে না, প্রধানমন্ত্রী আর পার্টি চিফ একই ব্যক্তি হতে পারবে না, এগুলো তো অত্যন্ত শক্তিশালী। এবং যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেখানেই তো তারা বলবে যে আমাদের চোখে আমরা লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করছি। এইভাবে যদি ইন্টারপ্রিটেশনের প্রবলেম হবে, কার চোখে কোনটা যে আমরা পূর্ণাঙ্গভাবে ফলো করব, সেটা যদি ক্ল্যারিফাইড না হয় এবং ওই নোট অফ ডিসেন্ট গুলোকে থ্রু ইউ গেট রিড অফ দেম, এবং এটা কিভাবে সম্ভব হবে আমি এখনো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। কিন্তু এটা একটা বড় রকমের স্টেলমেট।
এবং তা তো অবশ্যই, এবং এবং ধরেন স্যার, গণভোটকে আপনি যদি অস্বীকার করেন, পাবলিক রেফারেন্ডামকে যদি আপনি অস্বীকার করেন বা এটাকে যদি বাতিল করতে চান বা এটা যদি না করেন, মানে অর্থাৎ মানে আমার কেন যেন মনে হচ্ছে এরা সবাই মানে লেজে গোবরে করে ফেলার একটা উদ্যোগ নিয়েছে চারিদিক থেকে। এবং এই সরকারের মূল কাজ হচ্ছে কিন্তু সংস্কার, মানে মানুষের যে চাহিদা বা যে দাবি, সংস্কারের জন্য কিন্তু এই সরকার মূলত মানে আমাদের একেবারে আমূল পরিবর্তনের উদ্যোগ। কিন্তু সেই জায়গাটায় সরকারকে আমার অনেক বেশি স্লো মনে হচ্ছে, অনেক বেশি স্লো ওয়েতে সরকার যাচ্ছে। তো আমরা আশা করি যে ভালো কিছু হবে। আমরা আশাই করতে পারি এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি যে এই জায়গাগুলো আমাদের চোখে লাগছে অসঙ্গতি বা সাধারণ মানুষের যেই পালস গুলো আমরা টের পাচ্ছি, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে পারি। বাকিটা সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে। হাসিনার সময়ও স্যার আমরা বিভিন্ন সময় তুলে ধরেছিলাম, হাসিনা এটাকে নেগেটিভলি নিয়েছে। এখন এই সরকার যদি নেগেটিভলি নেয়, দায় তাদের। আমরা আমাদের দেশের স্বার্থে আমাদের মতো করে বলে যাব। রাইট রং সিদ্ধান্ত নেবেন কিভাবে সেটা আপনাদের বিষয়। উই আর নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। সো আমরা আমাদের জায়গা থেকে বলে যাব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য, সময়ের জন্য। আপনার শেষ বক্তব্যটা একটু শুনতে চাই, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো। আমি আশা করি যে আমাদের যে বিরোধী দল রয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে ডক্টর শফিকুর রহমান। আমি তার প্রতি অত্যন্ত আস্থাশীল, শ্রদ্ধাশীল। আমি বলছি না যে সেই আগামীতে হয়তো নেতৃত্বে আসবে, সেটা আমি বলছি না। আমি আশা করবো যে তারেক জিয়া যেন এক যোগ্য নেতৃত্ব দিতে পারে বাংলাদেশকে। আমি আশা করবো, তার মনের ভিতরে কি আছে বলতে পারি না, বলা সম্ভব না, তবে এইটুকু বিশ্বাস রাখতে চাই যে যে সততার পথে সে আসবে। তার বাবা মায়ের স্মৃতিকে সে যেন কখনো খাটো করে না, এবং বাংলাদেশে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ভারতের প্রতি আগে বাধ্য হয়ে ব্ল্যাকমেইলড হয়ে তার মায়ের জীবন বাঁচানো, তারপরে এই যে বিএনপি ভিতরে নানা রকমের চিন্তাধারা, সেগুলোর কারণে বাধ্য হয়ে তাকে হয়তো ভারতের সাথে একটা বিশেষ সম্পর্ক, কিন্তু এখন আর তার ভারতের প্রতি আনুগত্য দেখাবার কোনো প্রয়োজন নাই। এখন যেটা দরকার আমাদেরকে যে সে পুরোপুরি পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় ভারতে এখানে র এর যে ডমিনেশন, এমনকি আমাদের ইন্টেলিজেন্স বডিজ গুলো, সেগুলো যেন পূর্ণাঙ্গভাবে উৎখাত করা হয়। নিরাপত্তা বিশারদ হিসাবে সেটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি একটা অ্যাড করতে চাই যে ধরেন ভারত, অনেকে তো বলছিলেন যে তিনি ভারতের সঙ্গে বিশেষ কোনো চুক্তিতে গেছেন বা ভারতের সঙ্গে বিশেষ কোনো কিছুতে গেছেন, কিন্তু ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে অধ্যাদেশ, সেটিকে আইনে পরিণত করার মাধ্যমে তিনি কিন্তু প্রথম হিট ব্যাকটা করছেন ইন্ডিয়াকে। ইন্ডিয়ান যে প্রথম যে দাবিটা ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধের অধ্যাদেশটাকে তিনি আইনে পরিণত করেছেন। তো এটা কিন্তু ভালো একটা হিট ব্যাক, এবং মনে হচ্ছে যেন যেগুলো বলা হচ্ছে সেগুলোর খুব বাস্তব ভিত্তি নেই। তো স্যার, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিশ্চয়ই নিকট সময় আমরা আবারও আলোচনা করবো, আবারও বিশ্লেষণ করার চেষ্টা করবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। জটিল পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি যেমন জটিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও জটিল। বিশেষ করে গত প্রায় 2 বছরের কাছাকাছি 18-19 মাসে ভারতের অনেক আস্ফালন আমরা দেখেছি হাসিনাকে নিয়ে। বাংলাদেশ দখল করে নেওয়া, মানে তারা রীতিমতো ম্যাপ ট্যাপ দিয়ে বসেছিল যে এইভাবে বাংলাদেশকে তারা কব্জা করে ফেলবে, 24 ঘন্টা সময় লাগবে, 72 ঘন্টা সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো এইসব উগ্র কথাবার্তার কোনো ভিত্তি নাই, ভ্যালু নাই। এবং বাংলাদেশ থেকে যাকে মানে কি বলবো পালাতে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ থেকে যে পালিয়ে গেছে, তারও বাংলাদেশে আবার ফিরে আসার কোনো সুযোগ বা সম্ভাবনা বা আশঙ্কা কোনোটাই নাই। শুভেন্দু অধিকারীরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করুক, মোদী সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করুক, যেটি হচ্ছে বর্তমান পৃথিবীর মূল কি বলবো সম্পর্কের ভিত্তি। রাষ্ট্র জনগণের সাথে বন্ধুত্ব, সরকারের সঙ্গে বন্ধুত্ব বা বিশেষ কোনো গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটাবে। হাসিনা ভারতকে যে প্রিভিলেজ দিয়েছিল, হাসিনা ভারতকে যে পর্যায়ে, বাংলাদেশকে যেভাবে ভারতের দাসত্বের পর্যায়ে নিয়ে গিয়েছিল, সেটি থেকে আমাদের ফিরে আসা শুরু হয়েছে এবং আমরা